অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। করোনা মহামারীর কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী সরাসরি ক্লাস বন্ধ রয়েছে। সে কারণেই অনলাইন ক্লাসেই আমরা তোমাদের সাথে সংযুক্ত হতে চাই এবং সেই লক্ষ্যেই আজকের এই ক্লাস। প্রথমেই আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার পরিচিতি, আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা নিশ্চয়ই জানো যে আব্বাসীয় খিলাফত রয়েছে এবং এই আব্বাসীয় খিলাফতের একটা টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পূর্ব অভিজ্ঞতা যাচাই করবার জন্য আমি কিছু হিন্টস দেবার চেষ্টা করছি। তোমরা নিজেরা চেষ্টা করো যে আজকে আমরা কোন অংশ থেকে আলোচনা করতে চাচ্ছি। প্রথমেই 786 খ্রিস্টাব্দে ক্ষমতা গ্রহণ একটি হিন্টস হিসাবে। দ্বিতীয় হচ্ছে রূপকথার নায়ক, তিনি শাসন করেছিলেন 23 বছর এবং তার শাসনকালকে গৌরবোজ্জ্বল অধ্যায় হিসাবে বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি এতক্ষণে তোমরা সেটি বুঝতে পেরেছো যে আমরা কোন শাসকের শাসনকাল নিয়ে আজকে আলোচনা করতে চাই। আমি যদি তোমাদের সাথে এবার মিলাই নিই, আমরা খলিফা হারুন আর রশিদের রাজত্বকাল নিয়ে আজকে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা খলিফা হারুন আর রশিদের ক্ষমতা গ্রহণ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, খলিফা হারুন আর রশিদের অভ্যন্তরীণ নীতি বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, খলিফা হারুন আর রশিদ তিনি 786 খ্রিস্টাব্দ থেকে 809 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 23 বছর ক্ষমতাসীন ছিলেন। তার শাসনকালকে আমরা দুভাগে বিভক্ত করে আলোচনা করব। তার আগে আমরা তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন কিভাবে সেটি আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, খলিফা হারুন আর রশিদ তার ভাই হাদির মৃত্যুর পর 786 খ্রিস্টাব্দে মাত্র 25 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন। আরব্য উপন্যাসের সহস্র রজনীর রূপকথার নায়ক হারুন আর রশিদের রাজত্বকাল নানা দিক দিয়ে ইসলামের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় সংযোজন করেছে। সিংহাসনে আরোহণ করে হারুন তার মাতা খাইজুরানকে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করেন। খাইজুরান ছিলেন ইয়াহিয়া বিন খালিদ বার্মাকির প্রধান পৃষ্ঠপোষক। খলিফা তার বাল্য শিক্ষক ইয়াহিয়া বিন খালিদকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন এবং তার পুত্রদ্বয় ফজল ও জাফরকে উচ্চ রাজপদ প্রদান করেন। এটি ছিল তার সিংহাসন আরোহণের সংক্ষিপ্ত বিবরণ। এ পর্যায়ে আমরা আগেই বলেছি যে তার শাসনকালকে আমরা দুভাগে বিভক্ত করে আলোচনা করব। প্রথমে আভ্যন্তরীণ নীতি এবং পরবর্তীতে বৈদেশিক নীতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা মূলত তার অভ্যন্তরীণ যে নীতি সেটি নিয়েই আলোচনায় সীমাবদ্ধ থাকব। খলিফা হারুন আর রশিদের অভ্যন্তরীণ নীতির অন্যতম একটি দিক ছিল সেটি হচ্ছে মসুলে বিদ্রোহ, যেখানে খারিজিরা মূলত বিদ্রোহ করেছিল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয়ই জানা আছে খারিজি কারা। আমি আরও একবার তোমাদের স্মরণ করায় দিতে চাই যে হজরত আলী এবং মুয়াবিয়া, যিনি হজরত আলীর রাজত্বকালে সিরিয়ার শাসনকর্তা ছিলেন, তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। এই দ্বন্দ্ব নিরসন করবার এক পর্যায়ে জামাতুল জান্দাল নামে একটি সালিসির আয়োজন করা হয়েছিল। সেই সালিসির যে রায়, সেটা 12,000 আলীপন্থী সেই রায়টাকে মেনে নিতে পারেনি এবং তারা হজরত আলীর দল ত্যাগ করেছিল। ইতিহাসে তারাই খারিজি নামে বিখ্যাত এবং পরিচিত। তো সেই খারিজিরাই মসুলে বিদ্রোহ করেছিল। খিলাফতে আসীন হয়েই খলিফা হারুন আর রশিদ
এই খারিজিদের উপদ্রবে বিব্রত হয়েছিলেন। তার খিলাফত কালের দ্বিতীয় বছরে মসুলে প্রথম খারিজি বিদ্রোহ দেখা দিয়েছিল। বিদ্রোহীগণ মেসোপটেমিয়ার রাজধানী দখল করে হারুন অর রশিদের এক বিরাট বাহিনী সেখানে প্রেরিত হয়েছিল এবং বিদ্রোহ তিনি দমন করতে সক্ষম হয়েছিলেন। তিনি মেসোপটেমিয়ার শাসনকর্তা আবু হুরায়রার ব্যর্থতায় অসন্তুষ্ট হয়ে তাকে হত্যার আদেশ দেন। প্রথম পর্যায়ে এটি প্রশমন করা হলো, পরবর্তীতে কিন্তু সেটি আর চূড়ান্তভাবে দমন করা সম্ভব হয়নি। এই কারণেই যাই হোক, ওয়ালিদ বিন তারিকের নেতৃত্বে আরেকটি খারিজি বিদ্রোহ নাসিবিনে সংঘটিত হয়েছিল। বিদ্রোহী খারিজিগণ আর্মেনিয়া, আজারবাইজান আক্রমণ করে এবং টাইগ্রিস নদী অতিক্রম করে মেসোপটেমিয়ার হলওয়ান পর্যন্ত সমগ্র জায়গায় ত্রাসের সৃষ্টি করে। এক রক্তাক্ত যুদ্ধের পর ওয়ালিদ নিহত হন, যেটি 795 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। ওয়ালিদের মৃত্যুর পর তার ভগ্নী লায়লা খারিজিদের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। তার নেতৃত্বে ইরাকে এ বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। খলিফা কর্তৃক প্রেরিত সেনাবাহিনী কয়েকবার তার নিকট পরাজয় বরণ করে। অবশেষে রাজপক্ষের জনৈক সেনাপতি তাকে বুঝিয়ে সুঝিয়ে অস্ত্রশস্ত্র ত্যাগ করে কুমারী সুলভ জীবনে ফিরে যেতে চেষ্টা করেন এবং তিনি সফল হন। তিনি ইতিহাসে আরবীয় জোয়ান অফ আর্ক নামে পরিচিত। অর্থাৎ এই লায়লার আরেকটি নাম হলো আরবীয় জোয়ান অফ আর্ক। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নৈবেত্তিক অংশে আসতে পারে যে আরবীয় জোয়ান অফ আর্ক কাকে বলা হয়? উত্তর হবে লায়লা। খারিজি নেত্রী লায়লাকে বলা হয়। এভাবে খলিফা হারুন অর রশিদ তিনি তার রাজত্বকালে এই খারিজিদের দমন করতে সক্ষম হয়েছিলেন। খলিফা হারুন অর রশিদের রাজত্বকালের আরেকটি ঘটনা আমরা এরপরে আলোচনা করার চেষ্টা করব। সেটি হলো আলী বংশীয়দের দমন। আমরা এর আগেই আলোচনা করেছি যে এই হজরত আলী এবং তার বংশধর, বিশেষ করে ইব্রাহিম এবং মুহাম্মদ, খলিফা আবু জাফর আল মনসুরের সময় তাদেরকে দমন করা হয়েছিল এবং এক পর্যায়ে হত্যা করা হয়। তো খলিফা হারুন অর রশিদের রাজত্বকালে তার ভাই দাইলামে আত্মগোপন করেছিলেন। অর্থাৎ ইব্রাহিম বিদ্রোহ করার পরে সে নিহত হওয়ার পর তার আরেকজন ভাই দাইলামে আত্মগোপন করেছিল। সেখানে সে শক্তি সঞ্চয় করে 791 খ্রিস্টাব্দে এই দাইলামের স্বাধীনতা ঘোষণা করে। ফজল বার্মাকি অতি কৌশলে সে বিদ্রোহ দমন করেছিলেন। হারুন অর রশিদ তার পিতামহ মনসুরের যে সন্দেহভাজন স্বভাব সেটি প্রাপ্ত হয়েছিলেন। যে কোনো সময় বিদ্রোহের পতাকা উড্ডয়ন করতে পারে আশঙ্কায় আলী বংশীয় সে যুগের সর্বশ্রেষ্ঠ তাপস মুসা আল কাজিমকে তিনি বন্দী করে বাগদাদে অধ্যক্ষ সিন্দি ইবনে মাহিকের ভগ্নির নিকট রাখেন এবং তাকে সেখানে নির্যাতন করা হয়। কয়েক বছর কারাবাস যাপন করে তিনি 799 খ্রিস্টাব্দে সেখানে ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর তার পুত্র আলী আর রিজা আলী বংশীয়দের পরবর্তী ইমাম নিযুক্ত হন। পিতার ন্যায় তিনিও সে যুগের শ্রেষ্ঠ জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি ছিলেন। তো এভাবেই পরবর্তীতে এই আলী আর রিজা তেমন বিদ্রোহ সেখানে দেখাতে আর সক্ষম হননি, ফলে আলী বংশীয়দের এভাবেই তিনি দমন করতে উদ্যত হয়েছিলেন। খলিফা হারুন আর রশিদের রাজত্বকালের আরেকটি উল্লেখযোগ্য দিক হল হিমারীয় এবং মুদারীয়দের দমন। তো 792 খ্রিস্টাব্দে সিরিয়ায় মুদারীয় এবং হিমারীয়দের সম্প্রদায়ের মধ্যে গৃহযুদ্ধের সূচনা হয়। এ সময় সিন্ধু প্রদেশে অনুরূপ গৃহযুদ্ধ শুরু হয়েছিল। খলিফার নির্দেশে সেনাপতি মুসা সিরিয়া এবং সেনাপতি দাউদ মোহাল্লিব সিন্ধু প্রদেশে বিদ্রোহ দমন করেন। 793 খ্রিস্টাব্দের মধ্যেই এই হিমারি এবং মুদারীয়দের দমন করতে তিনি সক্ষম হন। অভ্যন্তরীণ নীতির আরো একটি উল্লেখযোগ্য দিক সেটি হলো
উল্লেখযোগ্য দিকের মধ্যে যে উত্তর আফ্রিকায় আগলাবী শাসন প্রতিষ্ঠা করেছিলেন খলিফা হারুনুর রশিদ। আহ, ইতিমধ্যেই আফ্রিকার মরক্কো আব্বাসি সাম্রাজ্য হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে, কারণ আভ্যন্তরীণ যে গোলযোগ এবং আহ, এই সুযোগে উত্তর আফ্রিকা আহ, এই আব্বাসি সাম্রাজ্য হতে মোটামুটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাছাড়াও খলিফা মাহাদির শাসন আমলে আলী বংশীয় ইদ্রিস মাগরিব আল আকসায় তার নামানুসারে ইদ্রিসি বংশ প্রতিষ্ঠা করেন। আফ্রিকার আব্বাসি শাসনকর্তাগণ বহুবার চেষ্টা করেও পশ্চিম আফ্রিকাকে পুনরুদ্ধার করতে পারেননি। খলিফা মনসুর কর্তৃক নিযুক্ত ইয়াজিদ বিন হাইসাম মুহাল্লিব 772 খ্রিস্টাব্দ হতে 787 খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকার শাসনকর্তা ছিলেন। তারপর হারুন হারসামাকে আফ্রিকার শাসনকর্তা নিযুক্ত করেন। তিনি সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন এবং প্রায় 3 বছর যাবৎ সেখানে তিনি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এ প্রদেশের ব্যয়বহুল শাসন ব্যবস্থার কথা চিন্তা করে খলিফা হারুন হারসামার পরামর্শক্রমে বাৎসরিক 40,000 দিনার বাধ্যতামূলক কর প্রদানের অঙ্গীকার সাপেক্ষে ইব্রাহিম ইবনে আগলাবের উপর আফ্রিকার শাসনভার ছেড়ে দেন। তার পরিবার এ পদ বংশানুক্রমিকভাবে পরিচালিত করে এই অঞ্চলটাকে। তবে থাকে যে শর্ত দেওয়া হয়েছিল যে প্রত্যেক নতুন উত্তরাধিকারী নিয়োগের সময় খলিফার অনুমোদন লাভ করতে হবে। তখন হতে আফ্রিকায় একটি স্বায়ত্তশাসিত এলাকা বলে গণ্য হয়। পরবর্তীতে 109 বছর যাবৎ এখানে আগলাবী শাসনের যে সূচনা সেটি বলবৎ ছিল এবং সুদীর্ঘ সময় এই আগলাবী শাসন এখানে প্রতিষ্ঠা পেয়েছিল। আভ্যন্তরীণ নীতির আরেকটি কি বলবো যে খলিফা হারুন আর রশিদের রাজত্বকালের কলঙ্কজনক দিক হলো বার্মাকিদের ধ্বংস সাধন। প্রিয় শিক্ষার্থী, এই বার্মাকিদের পরিচয় এবং বিস্তারিত তথ্য আমরা পরের ক্লাসে আলোচনা করব। এই বার্মাকি পরিবার আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা থেকে শুরু করে আব্বাসীয়দের গৌরবোজ্জ্বল অধ্যায়ের এবং তাদের শৌর্যবীর্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু তাদের প্রভাব প্রতিপত্তি খলিফা ভগ্নির সাথে গোপন বিবাহ, বিশেষ করে খলিফা হারুন আর রশিদের বোনের আরব পারসিক আমিরদের দ্বন্দ্ব প্রভৃতি কারণে শেষ পর্যন্ত খলিফা হারুন আর রশিদ তার বংশের ভবিষ্যৎ চিন্তা করে এই বার্মাকিদের ধ্বংস সাধন করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, এটি ছিল আজকের আমাদের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা খলিফা হারুন আর রশিদের বৈদেশিক নীতি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।